থেকে চাইতেছি, যে কোনো একজন দাও তো এটা বর্ণনা। জি স্যার। বলো। 7.19। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা করো। এখানে আমরা কম্পটন ইফেক্ট বর্ণনা করব। কম্পটন ইফেক্টটা হচ্ছে যখন কোনো এক্স রে একটা মেয়ের উপর তাদের পারমাণবিক কম যখন পতিত হয়, তখন সেখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয়, নির্গত না, কলিশন হয় যখন ইলেকট্রনের সাথে, তখন এক্স রে এবং ইলেকট্রন কলিশনের ফলে দুইটা দিক পরিবর্তন করে। এক্স রে দিক পরিবর্তন করে, সাথে সাথে ওয়েভ লেন্থেরও পরিবর্তন হয়। আমরা ওয়েভ লেন্থের যে পরিবর্তন দেখলাম সেটা দেখছি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। ওয়েভ লেন্থের যে চেঞ্জ, এটাকে বলছি কম্পটন ইফেক্ট। তো Good. এখানে ইনসিডেন্ট ফোটন যখন ইলেকট্রনের সাথে কলিশন ঘটলো, তখন ইলেকট্রন দেখছি যেটা বলছে রিকয়েল ইলেকট্রন, সেটা এক্স অক্ষের সাথে ফাই কোণে চলে গেছে অন্য একদিকে, এবং স্ক্যাটার্ড ফোটন ওইটা এক্স অক্ষের সাথে থিটা কোণে অন্যদিকে চলে গেছে, যেটাকে স্ক্যাটার্ড ফোটন বলছি। Good. এখানে তুমি বাংলায় যখন বলো, তুমি দুইটা সাইন্টিফিক টার্ম তুমি ইউজ করতে অস্বস্তি বোধ করছো, করতে গিয়েও করো নাই। প্রথমটা সত্য ছিল, মনোক্রোমাটিক এক্স রে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যার নির্দিষ্ট। এখানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে যদি না হয়, আমাদের এক্সপেরিমেন্টটা হবে না। আর সাইন্টিফিক্যালি তুমি আরেকটা যেটা ভুল করছো, যে এই এই যে মনোক্রোমাটিক এক্স রে, সে মেটাল সারফেসে পতিত হওয়া বলে না, এটা আপতিত হওয়া, ইনসিডেন্ট হওয়া। পতিত হওয়া শব্দটা এখানে ইংলিশ ভার্সন যদি ফল বলি, তাহলে এটা এখানে এপ্রোপ্রিয়েট না, এটা বলতে হবে আপতিত হওয়া। আর ওকে দ্বিতীয় স্যার। ক্ষেত্রে তুমি যে ভুলটা করছো, এই মেটাল সারফেসে আপতিত হওয়ার পরে মেটাল সারফেসে সে যদি চলার পথে তুমি একটা ইলেকট্রনকে পাই, তখন স্ক্যাটার্ড হয়। এখানে তুমি, আমারও এক্স্যাক্টলি মনে নাই, এখানে তুমি সেন্টেন্স মেকিং এ একটু গন্ডগোল লাগাইছো, তোমার কনসেপ্ট এবং বর্ণনা ঠিক ছিল। তো আমি সাইন্টিফিক টার্ম যখন আমি বলবো, তখন আমার এই জিনিসগুলোতে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, এখন তোমরা ইংরেজি ভীতি যদি না থাকে, ক্যান ইউ জাস্ট দ্য সেম থিং ইন ইংলিশ? আলামিন, ভয়ের কোনো কারণ নাই, চালায় যাও। Okay, sir, try করে. Okay. Here we consider a incident for monochromatic X-ray, which will collision with a metal that atomic number is low, like carbon. When incident photon collision, okay, incident photon and elect when incident photon with electron collision, after collision the scattered photon change its wavelength. Then when we measured the wavelength of scattered photon, we noticed that the wavelength of scattered photon is longer than incident photon. The change of wavelength of photon we called Compton effect. The collision between
incident photon and the changes of wavelength due to the collision. ঠিক আছে, changes of wavelength. This phenomenon is called phenomenon মানে ঘটনা, is component effect. এখন তোমরা যদি খেয়াল করো, তুমি যে সেন্টেন্স গুলো যখন লিখবা, লিখার পরে দেখবা যে তোমার এখানে গ্রামাটিক্যাল ভুল আছে এবং কোন জায়গায় সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক হয় না। স্যার এমনিতেই পারবো, কিন্তু ভয় পাইছি বলতে গিয়ে, এই তো। না, ভয় এই কারণে তো বললাম, এটা শুধু তোমার ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রেও ঘটে, সবার ক্ষেত্রেই ঘটে। তোমাদেরকে বোধহয় বলছি, আমি যেহেতু কানাডা থেকে পড়াশোনা করে আসছি, আমরা যেভাবে ইংরেজি বলি এবং লিখি, এটা আসলে শুদ্ধ ইংরেজির ধারে কাছেও যাবে। এটা শুধু তোমার ক্ষেত্র, এটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্য। আমার কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু এখনো সঠিকভাবে বলা এবং লেখাটা আমাদের হয় না। এটার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, আমরা যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ না, সেহেতু আমাদেরকে লিখতে হবে, লিখে আমাদের ফিগার আউট করতে হবে হাউ টু কারেক্ট আওয়ার এক্সপ্রেশন। And when you are speaking in English, then you have to stop thinking in Bengali. Then, if you are thinking in Bengali, then your brain is working in two ways. First, it just figure out some sentences in your native language, Bengali. Then your brain uses time. Emotion কিছু বলছো? মহসিন কিছু বলছো? মহসিন কি হারিয়ে গেছে নাকি? না স্যার, কিছু বলিনি স্যার। আচ্ছা, কিছু যদি না বলো তাহলে মাইক্রোফোনটা অফ রেখো, কারণ একটা নয়েজ আসলে মানে আমারও কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। ঠিক আছে? So your brain use few seconds, few moments to translate this Bengali conversations or whatever you thought into English. So there is a time lag which just pause ourselves. So this is nothing but we have to practice. I am saying again, we. Till now, I am not a good speaker in English. This is the fact. এখানে লজ্জার কিছু নেই। So whatever you have tried, তো এই ক্ষেত্রে আমরা যখন টেক্সট বইয়ের যখন সাহায্য নিই, তখন আমাদের জিনিসটা সোজা হয়ে যায়। আচ্ছা, এখন তুমি যে কথাগুলো বলছো, আমি সামারিতে চলে যাই। Incident photon collide with an electron on a metal of low atomic number. What is happening? The recoil electron, that means electron is replaced from its position and moving along another direction by making an angle phi with the incident photon. And the photon also suffers another scattering and changes its direction from its original direction through an angle theta. So this phenomenon is called by the name of the scientist discoverer Compton. Now, when we are going to derive the equation, you know, we have used the principle of conservation energy and principle of momentum in case of elastic collisions. And we have equation 4 and 5, which actually relates the angle of recoil electron and angle of scattered photon. So finally, what is our expression? While we are defining the Compton effect, we say there is a change in wavelength. The wavelength increases, that means energy decreases, which is our expression number 10. So this change in wavelength, lambda prime minus lambda or d lambda, just depends on the scattered angle of photon. All other terms at the right-hand side of equation 10 are constant. Now we may have different cases depending on theta. If theta is 0, we have no change in wavelength. If theta is 90 degree, we have calculated 0.243 Armstrong of wavelength change. For theta is 180 degree, that means if the photon just back in opposite direction, then we have a maximum 0.0485 Armstrong change in wavelength. Also, we may have different wavelength change depending on the theta
such as theta equal 0, theta equal 1, theta equal 2, theta equal 3, theta equal 45 degree, theta equal to 120 degree, theta equal to 135 degree. তো আমি যে ইংরেজি বলতেছি তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। আমি কি ইংরেজিতে চালাবো না বাংলায় আসবো? আচ্ছা, আমার একটু বাংলায় আসতে হবে, আর নাইলে তোমরা পরবর্তী অংশে তোমরা সমস্যায় পড়ে যাবে। তার মানে আমি যে জিনিসটা বললাম, এখন এই যে কম্পটনের যে থিওরিটা, কম্পটন যেটা ডিরাইভ করছে ইকুয়েশন 10, এটা আসলে সত্য না মিথ্যা, এটা আমাদেরকে যদি করতে হয় তার মানে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করতে হলে কি করতে হবে? আমাদের বাই ডেফিনেশন we know we must have a X-ray source which is monochromatic. That means its wavelength is fixed. Chromatic means বর্ণ, তার মানে একটা নির্দিষ্ট বর্ণের জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড থাকে। Now you see there is a small opening, একটা ছোট্ট একটা ছিদ্র আছে। এই ছোট্ট ছিদ্র দিয়ে তোমার এক্সরেটা, এই যে একটা দণ্ড আছে কার্বন, rectangular piece of a carbon or any other material, the X-ray incident on these materials. Now if the stage is rotating, এই স্টেজটা যদি রোটেট করে তখন কি এই স্টেজ রোটেশনের সাথে সাথে এই দণ্ডটাও রোটেট করবে, তার মানে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটাও রোটেট করবে। এই থিটাটা তুমি এই যে কলিমেটর যে বিম আছে, ব্র্যাক স্পেকট্রোমিটার, এক ধরনের স্পেকট্রোমিটার, সেই স্পেকট্রোমিটার দিয়ে তুমি কত মাপতে পারো। আর আনস্ক্যাটার্ড বা আনমডিফাইড যেটা সরাসরি চলে যাবে সেটা কত, থিটা সমান 0 ডিগ্রির জন্য। এই হচ্ছে আমার হচ্ছে এক্সপেরিমেন্ট। তার মানে আমি থিটা এবং থিটার সাপেক্ষে এই ব্র্যাক স্পেকট্রোমিটার তোমার এই মনোক্রোমেটিক ওয়েভের যে ওয়েভলেংথ আছে, যে ওয়েভলেংথে একটা ম্যাক্সিমাম একটা পিক দিবে ডাইন পাশের ফিগারের মতো। এখন আমি তোমাদেরকে অ্যানালিসিস ক্যাপাসিটি তোমাদের কতটুকু আছে এটা টেস্ট করব, অথবা এটা গ্রো করার চেষ্টা করব। আমি চাই ফিগার 7.21 যে কেউ একজন ভুল হোক বা শুদ্ধ হোক নিজের মতো করে বর্ণনা করো। ফিগার 7.21 নিজের মতো করে বর্ণনা করো। মনে যা আসে তা বলতে থাকো, শুদ্ধ নিয়ে তো আমি বলি নাই, ভুল হোক বা শুদ্ধ হোক, মানে একটা গ্রাফ থেকে তুমি থিওরির সাথে কিভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয় সেটা ইতিমধ্যে তোমাদের মধ্যে কতটুকু গ্রো হয়েছে, অথবা কিভাবে গ্রো করানো যায় আমি সেই চেষ্টাটা করতেছি। যাতে আমার আগে আমি বলতেছি আমার উদ্দেশ্য হলো তোমরা বই পড়ে কিভাবে একটা জিনিস বুঝতে পারবা, শুধু পড়ায় গেলে হবে না, তোমাদের মধ্যে এই জিনিসটা গ্রো করতে হবে। 7.21 কেউ একজন ব্যাখ্যা দাও, এনিওয়ান? আচ্ছা, তোমাদেরকে আরেকটু সহজ করি, ব্যাখ্যা দেওয়ার আগে তোমরা ইকুয়েশন 10, এই যে ডি ল্যামডা সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা, কেস 1, কেস 2, কেস 3, এই চারটা জিনিস চটজল দিয়ে সামনে খাতা কলম আছে লিখে ফেলো। যাদের সামনে, সবার সামনে না থাকলো, যাদের সামনে খাতা কলম আছে তারা লিখে ফেলো। 1 মিনিট সময় দিলাম। লেখা শেষ হয়েছে? হ্যালো? জি স্যার, আছি। লেখা হয়েছে আশা রাখি।
আচ্ছা, লেখা হইলে আমাকে বলো ইকুয়েশন 10 তোমাকে কি বলতেছে? যে ওয়েভলেন্থের যে চেঞ্জ, সেটা শুধুমাত্র স্ক্যাটার্ড ফোটন অ্যাঙ্গেল থিটা এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তার মানে আমার যখন একটা এক্সপেরিমেন্ট করতে হবে যেখানে আমি থিটার সাপেক্ষে ওয়েভলেংথের চেঞ্জটা আমি মাপতে পারবো। এটাই হবে আমার এক্সপেরিমেন্টের উদ্দেশ্য। এবং সেই এক্সপেরিমেন্টে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5 আমি যে ক্যালকুলেশনটা করব সেই ক্যালকুলেশনে এক্স্যাক্টলি যেমন 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির জন্য এখানে দেওয়া আছে ক্যালকুলেশন, এই ভ্যালুটা আমি যদি এক্সপেরিমেন্টালি যদি পাই তখন আমি বলবো আমার থিওরি এবং এক্সপেরিমেন্ট দুইটাই শুদ্ধ। এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত, কি বলো? জি স্যার। আচ্ছা, এটা যদি উদ্দেশ্য হয়, আমি এখানকার এই গ্রাফটার এক্স অ্যাক্সিসে কি আছে? ওয়েভলেংথ। ওয়াই অ্যাক্সিসে আছে ইন্টেন্সিটি। তার মানে ব্র্যাগ স্পেকট্রোমিটার নির্দিষ্ট একটা ওয়েভলেংথে, যে ওয়েভলেংথে তোমার কত বিক্ষেপণটা ঘটে সেখানে একটা ম্যাক্সিমাম একটা পিক দেয়, ইন্টেন্সিটি কত ম্যাক্সিমাম দেয়। তার মানে আমি ওয়েভলেংথ 0 থেকে যত পর্যন্ত যাইতে পারে ইনস্ট্রুমেন্টে, সেখানে আমি যদি ইন্টেন্সিটি যদি মাপি, যখন আনমডিফাইড মানে জিনিসটা যখন স্ক্যাটার্ড হইল না, তখন থিটা সমান 0 ডিগ্রি। 0 ডিগ্রির জন্য আমি উপরের চিত্রটা পাই। তাহলে উপরের চিত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যে পজিশনটা, সেটা হলো আমি এক্স রে যে সোর্সটা আমি ইউজ করছি সেটার ওয়েভলেংথ ল্যামডা। ধরো এটা হচ্ছে কত 5 অ্যাংস্ট্রম, কথার কথা, ঠিক আছে? এইবার 10 নম্বর সমীকরণে তুমি যদি থিটা সমান যদি 45 ডিগ্রি যদি বসাও, তাইলে কি তুমি থিটার একটা মান পাবা না? আরে সরি, ডি ল্যামডার কত একটা মান পাবা না? জি স্যার। আচ্ছা, 10 নম্বর সমীকরণে 90 ডিগ্রি যদি থিটা সমান যদি 90 ডিগ্রি যদি বসাও, তাইলে ডি ল্যামডার মানটা হবে কত? 0.0243 অ্যাংস্ট্রম। তাইলে তোমার এই যে সবুজ যে লাইনটা আছে, সেই লাইন বরাবর তোমার পাস ছিল তোমার হচ্ছে মনোক্রোমেটিক সোর্সের ওয়েভলেংথ। তাইলে এখান থেকে ওয়েভলেংথের পরিবর্তনটা, ওয়েভলেংথের ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা গেল থিটা সমান 90 ডিগ্রির জন্য, এই যে ড্যাশ লাইন, ড্যাশ লাইনের পজিশনটা হবে কত? 5.0243 আর্মস্ট্রং। তাহলে ড্যাশ লাইন এবং সবুজ লাইন এই দুইটার মাঝে এই যে ডাবল হেডেড এরো, দুই মুখী তীর চিহ্ন দিয়া এই দুইটার মাঝে ওয়েভলেংথের পার্থক্য ডি ল্যামডা আমি যেটা বের করছি, সেটা যদি 0.0243 অ্যামস্ট্রং হয়, তাহলে আমার এক্সপেরিমেন্টাল ডাটা এবং থিওরিটিক্যাল ডাটা দুইটা কি একই হইলো। তাহলে আমার কত এক্সপেরিমেন্টটাও শুদ্ধ হইলো, থিওরিটাও কত শুদ্ধ হইলো। একইভাবে 45 ডিগ্রির জন্য তুমি যদি এক্স পরিমাণ যদি পাও, তাইলে এই সবুজ লাইনটা যেহেতু 5 অ্যামস্ট্রং, তাইলে এই ড্যাশ লাইনটা হবে কত? 5x আর্মস্ট্রং। তার মানে ড্যাশ এবং সবুজ লাইনের মধ্যে পার্থক্য হইল কত? এক্স পরিমাণ। তার মানে ক্যালকুলেশন করে cos থিটা cos 45 সমান 1/√2 এটা বসাবার পরে যদি তোমার এক্স পরিমাণ যদি আর্মস্ট্রং যদি ডি ল্যামডা পাও এবং এখানে যদি এই ভ্যালুটা যদি পাও, তাইলে তুমি বলতে পারো 45 ডিগ্রির জন্য শুদ্ধ হচ্ছে। একইভাবে 135, 155, 165, 180 পর্যন্ত যদি নেও, প্রত্যেকটা তোমার ক্যালকুলেশন এবং এক্সপেরিমেন্টাল ডাটা যে গ্রাফ আসছে, সেই গ্রাফের পার্থক্যটা যদি একই হয়, তখন তুমি বলতে পারো মিস্টার কম্পটন যে থিওরি ডেভেলপ করছে এবং তুমি যে এক্সপেরিমেন্ট করছো দুইটাই যথার্থ। এখন কি বোঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি? একটা প্রথমে আমরা 10 নম্বর থিওরি ডেভেলপ করছি এবং 7.21 আমি যে এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্ট দিয়ে আমি প্রমাণ করছি। তার মানে আমার থিওরিটা কি সত্য প্রমাণিত হইলো? আমি কি বুঝাইতে পারছি যা চাইছি? আমি দেখলাম যে আর তেমন কিছু নেই। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারো। সেটা আমি তোমাদেরকে নেক্সটে পড়াবো, মানে আমি ওদের জেনে পড়াবো ওগুলো পরে। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখন স্টার্ট করব। তোমাদের কোনো কোশ্চেন আছে না নাই? তার মানে সবাই বুঝতে পারছো? এই তোমরা কথা বলো না কেন? জি স্যার, বুঝছি। তুমি একা বলতেছো, বাকিরা কি তোমার কি লগ ইন করে কি বাইরে চলে গেছে কিনা? আর কেউ আসছো না চলে গেছো ক্লাস থেকে? 55 জনের বাকিরা কই? ক্লাসে আছে না ঘুমাইতেছে?
হানিফ মিয়া আপনি আছেন? জি স্যার। জি স্যার আছে স্যার। শানুপা আছেন? জি স্যার আছে। ফাহিমা? ফাহিমা অ্যাবসেন্ট, লগ ইন করে ঘুমাইতে চলে গেছে। চৈতি রয়? স্যার 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 সাইমা দুইজন আছে। দুইজন আছে, একটা হচ্ছে 68, রোল নাম্বার 68 ফাহিমাকে আমি ডাক দিছি। সে কি আছে? সরি স্যার। হ্যাঁ স্যার চৈতি। স্যার চৈতি আছো? আছি হিমেল, হিমেল আছো? হিমেল? জি স্যার আছি। হ্যাঁ? এখন তো সন্দেহ হচ্ছে তোমরা আছো কিনা। রাফা আছে একজন, রোল নাম্বার 80 আছো? জি স্যার আছি। দয়া ঘোষ আছেন? জি স্যার। তনিমা আছেন? এই Yes, sir. পাকিবাজ, আমি তো ভাবছিলাম পার্সেন্টেজ দিয়ে দিব। এখন এক এক দিন এক এক সময় রুল কল করবো। তোমরা তো ফাঁকি দাও মনে হচ্ছে। তোমরা কি সবাই ক্লাস করতেছো? তাহলে আওয়াজ করো না কেন? এবার বলো অফশিট। এবার বলো আমি যে গ্রাফটা যে বুঝাইলাম তোমরা কি আসলে বুঝতে পারছো কিনা, না কারো কোনো কোশ্চেন আছে? আমারই কই, বই তো চলে গেছে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর এই যে এখন হাও নাই নাও নাই, তার মানে নাই, আমি ধরে নিচ্ছি না question স্যার কোশ্চেন নাই। আচ্ছা, এখন আমি প্রশ্ন করলাম এই যে ক্যালকুলেশন গুলো করলা তোমরা, এখানে রিকয়েল ইলেকট্রনটা যে ডিরেকশনে যে গেল, ডিরেকশন মানে কত? ইনসিডেন্ট ফোটনের যে ডিরেকশন ছিল এক্স অ্যাক্সিস বরাবর, এটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা যদি আমরা মাপতে পারি তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রনটা কোন দিকে গেছে। এটার মান কত? তাহলে 4 এবং 5 নম্বর ইকুয়েশনে দেখো cos phi থিটা sin phi sin থিটা এই সম্পর্কটা আছে। তার মানে আমি 5 কে যদি 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে tan phi এর যে সম্পর্কটা আছে সেটা আমি পেয়ে যাব। ইকুয়েশন 10 এর উপরে দেখো একটা রিলেশন আছে, c বাই নিউ প্রাইম মাইনাস c বাই নিউ। এটাকে যদি আমরা যদি অ্যালজেব্রা করি, তোমাদেরকে অবশ্যই অ্যালজেব্রা করতে হবে। করতে হলে আমরা যদি বসাই দেই তাহলে 1 বাই নিউ প্রাইমের যে মানটা আছে সেখান থেকে আমি নিউ প্রাইমের যে মানটা আছে সেই মানটা আমি যদি 12 নম্বর ইকুয়েশনে যদি আমি যদি বসাই দেই যদি ক্যালকুলেশন করি, আমি 14 নম্বর ইকুয়েশনটা আমি পাচ্ছি। এবার 14 নম্বর ইকুয়েশনটা আমাকে কি বলতেছে? রিকয়েল ইলেকট্রনের যে অ্যাঙ্গেল ফাই, এটা একই রকম ভাবে ওয়েভলেংথ চেঞ্জের মতো তোমার কত এই যে স্ক্যাটার্ড ফোটনের যে অ্যাঙ্গেল থিটা এটার উপরে ডিপেন্ড করে, কারণ ডাইন পাশে বাকি টার্মগুলো যেগুলো আছে এগুলো হলো কত? কনস্ট্যান্ট। এবার 14 নম্বর ইকুয়েশন অনুসারে tan phi ভার্সেস cot থিটা বাই 2 একটা গ্রাফ যদি আঁকো, সেই গ্রাফটার নেচার কি হবে বলো তো? আবার বলেন, বুঝিনি কি বললেন। 14 নম্বর ইকুয়েশন অনুসারে tan phi হবে y অক্ষ বরাবর, cot থিটা বাই 2 হবে x অক্ষ বরাবর। এই ক্ষেত্রে গ্রাফটা দেখতে কেমন হবে? আচ্ছা, tan phi সমান ধরো y আর cot থিটা সমান ধরো x। এবার বলো তা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, গুড। সেই স্ট্রেট লাইনের স্লোপ সমান কত হবে? 1/1 plus h nu by m naught c square। ভেরি গুড। এখন তাইলে এক্সপেরিমেন্টালি তুমি থিটার মান বের করছো এবং থিটার মানটা বসায়া তুমি tan phi এর মানও যদি তুমি এক্সপেরিমেন্টালি কোনো কারণে বের করো, বের করে যদি একটা প্লট আঁকো, তাহলে ওই প্লটের স্লোপ থেকে তুমি দেখো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অথবা যে এক্স রে নিয়ে কাজ করতেছো সেই এক্স রে যে কম্পাঙ্ক নিউ ফ্রিকোয়েন্সি সেটা বের করতে পারতেছো। তো দিস ইজ আওয়ার গোল। আমরা যখন একটা থিওরি ডেভেলপ করব
তখন আমরা সেই ইকুয়েশন গুলোকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে নিয়ে আমরা ভেরিফাই করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। একইভাবে আমরা এইচ নিউ এবং নিউ প্রাইমের মান যেহেতু আমরা জানি, আমরা এই যে রিকয়েল এনার্জির কাইনেটিক এনার্জি কত, রিকয়েল ইলেকট্রন যেটা আছে সেটা কলিশনের আগে কিন্তু সেটা রেস্ট পজিশনে ছিল, তার কোনো ভেলোসিটি ছিল না। তার মানে সেই ভেলোসিটি কাইনেটিক এনার্জির মানটা কত আমরা বের করতে পারি। তাহলে এক্সাম্পল 1 একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, সিম্পল অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা করবা, করার পরে এবার আসো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন হতে পারে কম্পাউন্ড এফেক্ট থেকে, সেটা আমরা এই বই থেকে দেখি, অথবা কোশ্চেনের শব্দ বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আমরা অন্যরকম কোশ্চেনও আমরা করতে পারি। এখানে দেখো কম্পাউন্ড এফেক্ট সম্পর্কে একমাত্র একটাই কোশ্চেন আছে, সেটা হলো 7 নাম্বার 8 নাম্বার। গিভ দ্য থিওরি অফ কম্পাউন্ড এফেক্ট এন্ড ব্রিফলি এক্সপ্লেন ইটস এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। তাইলে এখানে তোমরা কত কম্পাউন্ড এফেক্টের যে ভেরিফিকেশন কোন পর্যন্ত যাবে, তাইলে তোমরা কম্পাউন্ড এফেক্ট স্যার অ্যাঙ্গেল বের করার আগ পর্যন্তই। রাইট, গুড, তুমি বলে দিছো। তার মানে ওই গ্রাফটার বর্ণনাটা যদি না থাকে, আমি যে ক্লাসে বললাম ডি ল্যামডার যে মানটুকু, এইগুলো ক্যালকুলেশন করে 1-2 লাইন কত যোগ করতে হবে, নিজের বুদ্ধি দিয়ে সেটা যোগ করে নিও। একইভাবে যদি এক্সট্রা কোশ্চেন আমি করতে পারি, এই কোশ্চেনে যেটা নাই, আমি তোমাকে বলতে পারি কম্পাউন্ড থিওরি অনুসারে রিকয়েল ইলেকট্রনের ডিরেকশনটা বের করো, অথবা তোমার স্ক্যাটার্ড ফোটন এবং রিকয়েল ইলেকট্রনের অ্যাঙ্গেলের মাঝে সম্পর্ক নির্ণয় করো, রিকয়েল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত, সেটা কত আমি তোমার কাছে কত আমি জানতে চাইতে পারি। তো এই জিনিসগুলো যে পর্যন্ত পড়াইছি এটা খেয়াল করবা। এই বইয়ে এরপরে আরো কতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমাদের কি কতগুলো শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেন গুলো তোমরা চিন্তা করছো কিনা সেটা দেখি। আচ্ছা, এবার গেল আমাদের এটা শর্ট কোশ্চেন কোথায় আছে। আচ্ছা, যেমন 20 নাম্বার 19 নাম্বার দুইটা অঙ্ক বলছে। Monochromatic X radiation of wavelength 0.124 angstrom undergoes compound effect from a carbon block. Calculate the wavelength is the scattered through 180 degree. তার মানে এখানে থিটার মান এবং ওয়েভলেংথের মানটা যদি 10 নম্বর সমীকরণে যদি বসাই দাও, তোমার অঙ্ক আসতেছে। 20 নাম্বার একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, এটা ওরা করেই দিচ্ছে। এখানে 21 নাম্বারের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 21 নাম্বারে বলতেছে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পাউন্ড এফেক্ট দুইটা ঘটনাই তোমার কিসের জন্য ঘটছে, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো একটা মেটাল সারফেসের উপর পতিত হয়েছে, কিন্তু দুইটা ঘটনা একই রকম না, ভিন্ন, এদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে একটু বলো তো দেখি, কার মনে কি আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পাউন্ড এফেক্ট দুইটাই কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা মেটাল সারফেসের উপর আপতিত হওয়ার ফলে ঘটে। এই দুইটা ঘটনার মধ্যে, দুইটা ফেনোমেননের মধ্যে কি পার্থক্য আছে, এবার নাম ধরে বলবো, কারণ তোমরা সবাই আছো কিনা। রোল নাম্বার 78 সাইমা ইসলাম, বলো। স্যার, ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পাউন্ড এফেক্টের মধ্যে পার্থক্য কি বলো। নিজের মনে যা আছে তা বলো, ভয়ের কোনো কারণ নাই। তোমার কাছে তুমি যে শুদ্ধ আনসার দিতে পারবে এক্স্যাক্টলি এটা আমি বলতেছি না, বলো। আচ্ছা, তুমি তাইলে বাদ। রোল নাম্বার 98 জাহিদ, তুমি বলো। জাহিদ লগ ইন করে কি ঘুমাইতেছেন আপনি? জাহিদ ঘুমাইতেছে। আমি আজকে ই প্রিন্ট করব, অ্যাটেন্ডেন্স প্রিন্ট করব।
বিচারটা করতে হবে। রুল নাম্বার 105, আব্দুল্লাহ তুমি বলো। জি স্যার, কম্পোনেন্ট স্যার একটা বিষয় বলতে পারি? কম্পোনেন্ট কে জুবাইর কিছু বলছিলা বোধহয়, আমি বুঝতে পারিনি, আবার বলো তো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফটো ইলেকট্রিক ক্রিয়ায় স্যার ওখানে মধ্যে ওই মানে আলো মানে রেডিয়েশনের মাধ্যমে ইলেকট্রন মানে নিঃসরণ করা হয় কোন একটা ধাতু পাত্রের মধ্যে। ফটো মানে আলো বা ক্ষুদ্র মাইক্রোওয়েভের আলো মানে ইউজ করে থেকে ইলেকট্রন নির্গত করা হয়। আর কম্পাউন্ড ইফেক্ট ক্রিয়ায় উল্টা কাজটা করা হয়, ওখানে ইলেকট্রন দ্বারা একটা ইলেকট্রনকে আঘাত করে ওখান থেকে রেডিয়েশন বা আলো তৈরি, বিকিরণ আর কি স্যার। আচ্ছা, এবার তোমরা মূল পার্থক্য এটা না, তোমরা এরকম বিভিন্ন পার্থক্য বের করতে পারবা। গুড, তুমি তো তবু একটা বলছো। ফটো ইলেকট্রিক এফেক্ট যখন তোমরা পড়ো তখন তোমরা দেখছো একটা ইলেকট্রন একটা ফোটনের ই সমান কত এইচ নিউ, যেই পরিমাণে এনার্জি আছে পুরো এনার্জিটা সে ইলেকট্রনকে দিয়ে ফেলে। দিয়ে ফেলার পরে সেই ইলেকট্রনটা কি তোমার তার যে বন্ধন মেটাল সারফেসের সাথে সেই বন্ধন থেকে মুক্ত হয়, পুরো এনার্জিটা ইলেকট্রন গ্রহণ করে। কম্পাউন্ড ইফেক্টের ক্ষেত্রে সে পুরো এনার্জিটুকু সে গ্রহণ করে না, সে একটা সামান্য পরিমাণ এনার্জি নিয়ে সে তার পজিশনটা কত চেঞ্জ হয়, আর বাকিটা যে এনার্জি থাকে সে এনার্জি নিয়ে ফোটনটা কত বের হয়ে যায়। So this is the difference. In the photoelectric effect, the photon completely disappears. পুরো এনার্জিটুকু দিয়ে দেয় সে। তো পুরো এনার্জিটুকু দিয়ে দেওয়া মানে কি, সে আর নিজে আর কিছুই থাকে না, সে নিজে হারায় যায়। And all of its energy is given to the photoelectron. In compound effect, only a part of the energy of the incident photon is given to the compound electron. The energy of the scattered photon is less than the energy of the incident photon. এটা তোমরা পড়ছো, এবার উত্তরটা পাইছো? আচ্ছা, একইভাবে কম্পাউন্ড ইফেক্ট ভিজিবল লাইটের ওয়েভলেংথ হচ্ছে 5000 অ্যাংস্ট্রং। আমি মূল উত্তরটা দিয়ে দিই। এখানে ইকুয়েশন 10 এর ডেল ল্যামডা তোমরা যে মান বের করছো 5000 অ্যাংস্ট্রং যদি বসায় দাও, বসায় দিলে এটার ওয়েভলেংথের চেঞ্জের ক্যালকুলেশনটা আসে খুবই অল্প, 0.001%। এটা মাপাটা খুবই টাফ, 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, একটা আর্মস্ট্রং এর 1000 ভাগের 1 ভাগ মানে তোমার কত? আর্মস্ট্রং হইছে 10 টু দি পাওয়ার -10। এটার যদি 1000 ভাগের 1 ভাগ যদি হয় তার মানে দাঁড়াইতেছে কত? 10 টু দি পাওয়ার -40। এটা মাপা সম্ভব না রেজোলিউশন, এই কারণে ভিজিবল লাইট দ্বারা কত আমরা দেখতে পারি না। এরপরে 23 নম্বরও তোমার কত এরকম একটা কোশ্চেন আছে, এইগুলো যেগুলো বুদ্ধি খাটায় করতে হয়। এরপরে এক্সপ্লেইনস দ্য প্রেজেন্স অফ আনমডিফাইড লাইন ইন কম্পাউন্ড স্ক্যাটারিং। ঠিক আছে, ওয়েভলেংথ চেঞ্জ হয় না যে কারণে এগুলো আছে। এই 25 দেখো